कांग्रेस को एक दिन भारत के बंटवारे के लिए झुकना पड़ा। ভারতের পার্লামেন্টে সোমবার শেখ হাসিনাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন নরেন্দ্র মোদী। জানালেন বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা, তবে প্রধানমন্ত্রী হয়ে। দর্শক, অবশেষে ভারতের পার্লামেন্টে নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে নিয়ে মুখ খুলেছে যে প্রধানমন্ত্রী হিসেবেই শেখ হাসিনা আগামী মাসেই বাংলাদেশে ঢুকবে। হঠাৎ করে নরেন্দ্র মোদী এই অল্প সময় কেন দিল যে আগামী মাসেই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে? তাহলে কি এর ভিতর ভয়ানক কিছু ঘটাতে যাচ্ছে? গতকালকে ভারতের লোকসভা সংসদের মধ্যে কংগ্রেসের অনেক এমপি শেখ হাসিনাকে যাতে বাংলাদেশে পাঠিয়ে দেয় এবং শেখ হাসিনাকে যাতে ফিরিয়ে দেয় এই ব্যাপার নিয়ে অনেক সমালোচনা ঝড় তুলে সংসদে। সেখানে মোদী উপস্থিত ছিল, কিন্তু মোদী পরবার্তায় বলে দেন শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিবে, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে ক্লিয়ার বার্তা দিয়ে দেন নরেন্দ্র মোদী। ইউনূস এবং তার সঙ্গীরা কথাটা মনে রাখবেন। বেঁচে থাকলে আগামী দিনগুলো তাকে যে ভয়ঙ্কর জালিয়াতির দায়েও অন্ধ কারাগারে কাটাতে হবে সেটাও নিশ্চিত। এই জন্যেই বাংলায় একটা প্রবাদ আছে, প্রতিবার বেরো না, ঝড়ে ভেঙে পড়বে। কারণ ক্রাইম ডাজ নট পে, পাপ বাপকেও ছাড়ে না। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই বলছি প্রিয় দর্শক, সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। শেখ হাসিনার ফাঁসি দেয় ঘোষণার পরপরই বাংলাদেশ এবং ভারতের মধ্যে তুমুল আলোচনা শুরু হয়ে যায় শেখ হাসিনাকে নিয়ে। শেখ হাসিনাই ছিল এই দুই দেশের আলোচনার কেন্দ্রবিন্দু অনেকদিন যাবত। বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার জন্য যা কিছু করার সকল কিছু করার চেষ্টা শুরু করে দেয় এবং প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী ভারতকে বারবার চিঠি পাঠাতে থাকে যাতে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেয়। কিন্তু ভারত সরকার বাংলাদেশ সরকারের চিঠির কোনো জবাব দেয়নি এবং শেখ হাসিনাকে ফিরিয়ে দিবে নাকি সে ব্যাপারে কোনো কথা বলেনি। কারণ ভারতের জনগণ অধিকাংশই চায় শেখ হাসিনা ভারতে থাকুক। এই অবস্থায় শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে বা এই সরকারের হাতে ফিরিয়ে না দেওয়া হোক। ব্যাপারগুলো শুধু এখানে সীমিত না। গতকালকে ভারতের লোকসভা সংসদের মধ্যে কংগ্রেসের অনেক এমপি শেখ হাসিনাকে যাতে বাংলাদেশে পাঠিয়ে দেয় এবং শেখ হাসিনাকে যাতে ফিরিয়ে দেয় এই ব্যাপার নিয়ে অনেক সমালোচনা ঝড় তুলে সংসদে। সেখানে মোদী উপস্থিত ছিল, কিন্তু মোদী পরবার্তায় বলে দেন শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিবে, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে ক্লিয়ার বার্তা দিয়ে দেন নরেন্দ্র মোদী। এটাতে কি বোঝা যায়? এটাতে বোঝা যায় যে শেখ হাসিনা এখনো সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী, এটা ইন্ডিয়া সরকার এখনো মানে। সে কারণে প্রধানমন্ত্রীদেরকে যেভাবে সম্মান দেওয়া হয় সে সম্মানে কিন্তু এখনো শেখ হাসিনাকে দিল্লিতে রেখেছে। এটা সকলে আমরা অবগত আছে, অনেক আগে ভারত ক্লিয়ার করেছে এবং ভারতের অনেক জনগণের সাথে আমার যখন মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কথা হয় তারাও বলে যে শেখ হাসিনাকে অনেক সিকিউরিটি দিয়ে রেখেছে। একজন প্রধানমন্ত্রীকে যে সিকিউরিটি দেওয়া হয় শেখ হাসিনাকে সেই সম্মানে এবং সিকিউরিটি দিয়ে রেখেছে, কারণ ভারত সরকার এখনো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মানে। লিগেলি সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। তাই পরিস্থিতি যদি সকল কিছু অনুকূলে করে আন্দোলন সংগ্রাম করে যদি আওয়ামী লীগ রাজপথ দখল করতে পারে, শেখ হাসিনা যদি বাংলাদেশে এখনো ফিরে আসে, তাহলে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রীর চেয়ারে বসবে। ভারত কিন্তু সেই খেলায় খেলছে। ভারত ডাইরেক্ট ফাইনাল খেলা খেলার জন্য বসে আছে আর সেই ফাইনাল খেলায় জিতবে। ভারত এখন চিন্তা করছে তত্ত্বাবধায়ক সরকার হবে, নির্বাচন হবে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, আবার প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা। অনেক দূর কি বাদ। 2029 সালের ভিতরে যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে, ওই পরিস্থিতি তৈরি করতে পারে ভারত এবং আওয়ামী লীগ মিলে, তাহলে কিন্তু 100% শেখ হাসিনা সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এবং আবারও শেখ হাসিনা প্রধানমন্ত্রীর চেয়ারে বসবে। কারণ নরেন্দ্র মোদী সংসদে ক্লিয়ার করে দিয়েছেন কংগ্রেসকে। কংগ্রেস এগুলো বলার মেইন কাহিনী হচ্ছে নরেন্দ্র মোদীর সরকারকে চাপে ফেলানোর জন্য। কিন্তু কংগ্রেসও কিন্তু মনে প্রাণে চায় শেখ হাসিনা বাংলাদেশে না আসুক, ভারতে থাকুক। কারণ কংগ্রেসের সাথেও কিন্তু আওয়ামী লীগের সাথে অনেক পুরনো সম্পর্ক। কংগ্রেস বলেন, বিজেপি বলেন এবং অন্যান্য দল বলেন, সকলেই কিন্তু একমত শেখ হাসিনার ক্ষেত্রে। কিন্তু সংসদের মধ্যে বিভিন্ন বিষয় তুলে চাপে রাখতে হয় সরকারি দলকে, সে কারণে সকল কিছু বলা। কিন্তু নরেন্দ্র মোদী সিস্টেমেটিক ভাবে সকল কিছু ক্লিয়ার করে দিয়েছেন ওনার দুটো ওয়ার্ডের মধ্যে যে শেখ হাসিনা ফিরে যাবে প্রধানমন্ত্রী হিসাবে। এই বার্তা অনেক কিছু বহন করে। শুধু এই বার্তা না, ভারত ঘুরিয়ে ফিরিয়ে অনেক বার্তা দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বার্তা দিয়েছে শেখ হাসিনা সিদ্ধান্ত নিবে তিনি ভারতে থাকবেন নাকি অন্য কোনো দেশে যাবেন, সেটাও আমি আলোচনা করেছি গতকালকে একটি ভিডিওতে। জয়শঙ্করের বার্তা দিয়েছে, অজিত দোভালের বার্তা দিয়েছে। অজিত দোভালে তো ডাইরেক্টলি সত্য সাপেক্ষেই কিছুদিন আগে খলিল সাহেব যখন ভারত সফরে এসেছেন তাকেও অনেক সত্য দিয়ে দিয়েছে যে এই সত্যগুলো পূরণ হলে ভারতের সাথে বাংলাদেশের আগের মতো সম্পর্ক স্থাপন হবে। তার মানে কি বোঝাচ্ছে? ভারত বিভিন্নভাবে চাচ্ছে কূটনীতিকভাবে বাংলাদেশের সাথে সমঝোতা করতে আওয়ামী লীগ নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে, কিন্তু এই ডক্টর সরকার সমঝোতা করতে রাজি না। সে কারণে সকল কিছু জলগোলা হচ্ছে। কিন্তু এই জলগোলা বেশি দিন থাকবে না, সকল কিছু দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। অলরেডি গোজামিল শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে নির্বাচন নিয়ে।
বিএনপিও ভয় পাচ্ছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে যেতে, কারণ বিএনপির মনে একটা ভয় চলে আসছে যে আমরা যদি এই পাতানো নির্বাচন করি, আওয়ামী লীগকে এতদিন ক্লেম করতাম আওয়ামী লীগ পাতানো নির্বাচন করে, আওয়ামী লীগ দিনের ভোট রাতে করে, সেটা আওয়ামী লীগের থেকে তকমাতা উঠে যাবে এবং আওয়ামী লীগ যখন ফিরে আসবে তখন বলবে যে আমাদেরকে দোষ দিয়ে আমাদেরকে বলেছে আমরা নির্বাচন নাকি পাতানো করি, দিনের ভোট রাতে করি। এখন তোমরা সেই ভোটে তো একবার হলো সরকার গঠন করেছো না, এগুলো দেখাতে পারবে, আওয়ামী লীগের সকল ভুল ত্রুটি মুছে যাবে। এই একটা ভয় কাজ করছে, দ্বিতীয় ভয় কাজ করছে আওয়ামী লীগ 1996 সালে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের পরে ওই সরকার 1 থেকে 1.5 মাস বেশি টিকতে পারে না, পরবর্তীতে আবার নির্বাচন হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে, সেই নির্বাচনের পরে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এবারও যদি এরকম হয়ে যায় অবাক হওয়ার কিছু নেই। আরো বিভিন্ন ধরনের ভয় আছে, বিশ্বের অনেক বড় বড় দেশের চাপ আসতে পারে এবং এই নির্বাচনকে ভারতও স্বীকৃতি দিবে না, জাতিসংঘ স্বীকৃতি না দেওয়ার সম্ভাবনা বেশি এবং অন্যান্য মানবাধিকার সংস্থা যেগুলো আছে ওরও স্বীকৃতি না দেওয়ার সম্ভাবনা বেশি। সার্বিক সকল বিষয় চিন্তা করে বিএনপি এখন দুই দিকেই চাপে আছে, একদিকে নির্বাচনের কথাও বলছে, অন্যদিকে আবার মনে মনে চিন্তা করছে আওয়ামী লীগ নির্বাচন হলে তো এই পরিস্থিতি ঘটতে পারে। আর এই সকল কিছু ফেস করার মতো বিএনপির এখন আর ওই অবস্থা নেই। তাই হয়তো বা বিএনপি একটা খেলা খেলতে পারে। কি খেলা খেলতে পারে? বিএনপি তখন চিন্তা করবে আমি কেন একা মরবো, ক্ষমতায় আসছে সকলকে নিয়েই মরি। বিএনপি হয়তো তখন একটা জাতীয় সরকার গঠন করতে পারে। টেকনিক্যালি যখন আওয়ামী লীগ আন্দোলন নামবে, বহির্বিশ্বের সকল দেশ চাপ প্রয়োগ করবে কূটনীতিকভাবে এবং সকল মানবাধিকার সংস্থা চাপ প্রয়োগ করবে, তখন আওয়ামী লীগ আন্দোলন বিএনপি একা ফেস করতে পারবে না। তখন জাতীয় সরকার করলে সকল দল এক পক্ষ থাকবে, আওয়ামী লীগ এবং সাধারণ জনগণ এক পক্ষ থেকে একটা ক্ল্যাশ হবে, যাতে ফেস করতে পারে, দমাতে পারে আওয়ামী লীগকে, হয়তো বা জাতীয় সরকার গঠন করতে পারে। বিএনপি এই প্ল্যানে আগাচ্ছে। আর তা না হলে বিএনপির কাছে আর কোনো অপশন নাই। বিএনপি এখন মুখ ফুটে চাইতেই হবে যাতে আওয়ামী লীগও নির্বাচন আসুক। তাহলে কিন্তু নির্বাচনটা হলেও বিএনপি ক্ষমতায় আসলে অন্তত বিএনপি কিছুদিন ক্যারি করতে পারবে সরকার। যদি আওয়ামী লীগ একেবারে নিষিদ্ধ রাখে কার্যক্রম, আওয়ামী লীগ নির্বাচনে আসতে না দেয়, তাহলে কিন্তু বিএনপি সরকার টিকাতে পারবে না বেশি দিন। এটা আমি না, আপনি বিএনপি সমর্থিত যারা অ্যানালাইজার আছে তাদের কাছে যদি পার্সোনাল জিজ্ঞেস করেন তারাও সেম কথা বলবো। হয়তো বা টকশোতে এসে বা ভিডিওতে এসে না বললো, পার্সোনাল জিজ্ঞেস করলে তারাই কথা বলবো। আমি অনেকের সাথে কথা বলেছি, এরকম সকলের কথা হচ্ছে এটাই যে আওয়ামী লীগ ছাড়া যদি পাতানো নির্বাচন হয়, সেখানে যদি বিএনপি ক্ষমতা আসেও 5 বছর ক্যারি করা বিএনপির পক্ষে সম্ভব নাও হতে পারে। আর বিএনপি যদি 5 বছর ক্যারি করতে না পারে, ওই সরকারের প্রধান হয়, বিএনপি আবারও 20-30 বছরের জন্য ক্ষমতা থেকে ছিটকে যাবে, আবারও 20-30 বছরের জন্য ক্ষমতা হারাবে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ আবার 20-30 বছর ক্ষমতায় থাকবে। এটাই হওয়ার সম্ভাবনা বেশি। এটা আমি না, সকল অ্যানালাইজার বলবে, বিএনপি পন্থীও বলবে, যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তারাও বলবে। এটা সত্য। একটা দেশে 50% মানুষকে ছাড়া এবং 50% মানুষকে যে রাজনৈতিক প্রতিনিধিত্ব করে সে দলকে ছাড়া আপনি একটা নির্বাচন করবেন, সেই নির্বাচনে আপনি ক্ষমতা পেলেও কি ক্ষমতা টিকাতে পারবেন? 50% লোক তো খুবই ফুসে কতদিন চুপচাপ থাকবে? দেয়ালে পিঠিয়ে গিয়েছে অনেকে। তারা রাজপথে নামলে ফুয়েল দিবে ভারত, রাশিয়া এবং বিশ্বের অন্যান্য পরাশক্তি দেশ যারা আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক আছে, তারা মানবাধিকার সংস্থারা আওয়ামী লীগের পাশে থাকবে। তখন কি করবে? তখন এই সরকার তলবিতল বানিয়ে পালাতে হবে, পদত্যাগ করতে হবে, ভেঙে পড়বে। কথা বুঝেন নাই? এটাই রিয়েলিটি। কেউ মানেন আর না মানেন, এটাই ঘটবে। তাই যতই বলুক আওয়ামী লীগ ফেসিস্ট, আওয়ামী লীগের কবর রচনা হয়েছে, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, নির্বাচন আসতে পারবে না, 5 আগস্ট জনগণ ডিসাইড করে ফেলেছে, এগুলো হচ্ছে পাগলের প্রভাব ছাড়া আর কিছুই না। কথা বুঝেন নাই? এই এনসিপি চুনুবুটি দল সারা বাংলাদেশ মিলে পাবে না 50,000 1 লাখ ভোট। তাদের কথা কি আসা যায়? কথা বুঝেন না? তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের একটা কলা গাছ দাঁড়ালো, আওয়ামী লীগের ওই কলা গাছটা এমপি হবে, আর তারা এখানে ফাঁকা আওয়াজ দেয়, গালবাজি করে টকশোতে এসে। কথা বুঝেন না? তাদের কথা গুরুত্ব দেওয়ার কিছুই নেই। তাই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে একটা ফ্যাক্ট। মোদী সেটা সংসদে বার্তা দিয়ে ক্লিয়ার করে দিয়েছেন, শেখ হাসিনা বাংলাদেশে গেলে প্রধানমন্ত্রী হিসেবেই যাবে। তাই যারা এখনো ক্ষমতায় আসবেন, 5 বছর থাকবেন, 20 বছর থাকবেন, 30 বছর থাকবেন, স্বপ্নে বিভোর হয়ে আছেন, তারা এখনো ঘুমিয়ে স্বপ্নই দেখছেন। কথা বুঝতে পারছেন? বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন, গ্রাউন্ড রিয়েলিটিও সম্পূর্ণ ভিন্ন। তাই বাস্তবতা বুঝতে শিখুন। বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলছি, বাস্তবতা বুঝতে শিখুন, তাহলে বাংলাদেশের জন্য মঙ্গলজনক, আপনাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য মঙ্গলজনক, বিএনপির জন্য মঙ্গলজনক, বাংলাদেশের জনগণের জন্য মঙ্গলজনক। অবৈধ ইউনূস সরকারের একের পর এক অবৈধ অর্ডিন্যান্সে যেভাবে রাষ্ট্রপতি চুপ্পু বিনা প্রশ্নে তার সই দিচ্ছেন, তাতে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে উঠছে যে রাষ্ট্রপতি চুপ্পু আসলে কার লোক? তিনিও কি ভেতরে ভেতরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মতো ছদ্মবেশী জামাতি, নাকি বন্দি সম্রাট শাহজাহানের মতো নখদন্তহীন লাচার একজন মানুষ? সম্রাট শাহজাহানকে বাধ্য হয়ে নিহত প্রিয়পুত্র দারা শিকোর কাটামুন্ডু দেখতে হয়েছিল। আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জানতেন অপরাধ ট্রাইব্যুনাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেবেই, তবু তিনি সেই অর্ডিন্যান্সে সই করেছিলেন। আমার কিছু দর্শক বলেছিলেন সই না করে তার উপায় ছিল না, স্বেচ্ছায় নয়, তিনি বাধ্য হয়েছিলেন অর্ডিন্যান্সে সই করতে, না করলে তার প্রাণ সংশয় হতে পারত। এই যুক্তি আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য মনে হয়নি, ছেদও মনে হয়েছিল। এই ছেদও মনে হওয়ার কারণ, রাষ্ট্রপতিকে মেরে ফেললে
ইউনূস সরকারের কোনো লাভ নেই, বরং ক্ষতি। দেখুন, যারা ওই অপহরণ করে না, অপহরণ করে যাকে জিম্মি করে রেখে টাকার ডিমান্ড করে, মুক্তিপণ চায়, তাকে কাজ শেষ হওয়ার আগে কখনো মেরে ফেলে না, মারে কাজ শেষ হওয়ার শেষে। তো বাংলাদেশে ইউনূস সরকারের তো কাজ এখনো শেষ হয়নি, কিন্তু যদি জিম্মি না হয়ে চুপ্পু এই সরকারের স্বেচ্ছা অংশীদার হয়ে থাকেন, অর্ডিন্যান্স জারি যদি তিনি স্বেচ্ছায় করে থাকেন, এই সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার নয়। বিশেষ করে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে শেষ দিকে তিক্ততা এসে গিয়েছিল বলে নির্ভরযোগ্য সূত্রে থেকে খবর আমি পেয়েছি। কলকাতায় থাকা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ব্যক্তিগতভাবে বিষয়টি নিয়ে কথা বলেছি। রাষ্ট্রপতি চুপ্পু ছদ্ম জামাতি, এটা অবশ্য কেউ তাদের মধ্যে বিশ্বাস করেন না। তাহলে এই যে রাষ্ট্রপতি চুপ্পু একের পর এক বেআইনি অগণতান্ত্রিক অর্ডিন্যান্স কেন জারি করতে সম্মত হচ্ছেন? যদি তিনি বলতেন সই করব না, তাহলে কে কি করতে পারত? তাকে মেরে ফেলতো? সেটা কেন সম্ভব নয় আগেই বলেছি, কারণ এখন মেরে ফেলে তাদের কোনো লাভ নেই। শারীরিক অত্যাচার করতে পারত সামান্য, কিন্তু মেরে ফেলতো না। অপমান করতে পারত, সেটা তো করছেই। সত্যি পরিস্থিতি কি সেটা কেউ নিশ্চিত জানে না। আর এখানেই নতুন এক সম্ভাবনার কথা উঠেছে। এই নতুন সম্ভাবনা এসেছে ভারতের প্রশাসনের সর্বোচ্চ স্তরেও। এতদিন বিষয়টি নিয়ে কেউ সেভাবে ভাবেননি। ভাবনাটা এসেছে অতি সম্প্রতি শেখ হাসিনার ফাঁসির আদেশের পর। এই সন্দেহের জন্ম হয়েছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি আদৌ বেশ কিছু অর্ডিন্যান্স, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী অর্ডিন্যান্সে তিনি নিজে সই দিয়েছেন, নাকি তার সই জাল করে কিংবা তার সই ছাড়াই তার নামে জালিয়াতি করে এই অর্ডিন্যান্স গেজেটে প্রকাশিত হয়েছে। দেখুন, বাংলাদেশ সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন না থাকলে এবং জরুরি পরিস্থিতিতে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন, কিন্তু সেটা অধিবেশন না থাকলে, যখন সংসদই নেই, তখন রাষ্ট্রপতি কোনো অর্ডিন্যান্স জারি করার কোনো ক্ষমতা নেই। তবে অর্ডিন্যান্সে যখনই করুন না কেন, অর্ডিন্যান্সের নিয়ম হচ্ছে অর্ডিন্যান্সে রাষ্ট্রপতির স্বাক্ষর বা সরকারি সিল সেখানে থাকতেই হবে, এবং এটি মূলত কার্যনির্বাহী ক্ষমতার মানে প্রধানমন্ত্রীর বা প্রধান উপদেষ্টার ক্ষমতার অংশ হলেও এটির বৈধতা নির্ভর করে রাষ্ট্রপতির অনুমোদনের উপর। তাহলে এই জালিয়াতি প্রসঙ্গটা কিভাবে এলো? বিভিন্ন সূত্র থেকে রিপোর্ট এসেছে ভারত সরকারের কাছে যে বেশ কিছু অর্ডিন্যান্সে রাষ্ট্রপতির স্বাক্ষর ছিল না, বা সেগুলোর স্বাক্ষর জালিয়াতি করে যুক্ত করা হয়েছে, করে গেজেট প্রকাশিত হয়েছে। সন্দেহ হওয়ার আরো যুক্তিগ্রাহ্য কারণ রয়েছে। প্রথমত, দেশে আগে যেটা বলেছি, যখন সংসদ ভেঙে দেওয়া হয়েছে, সংসদ বলে কিছু নেই, এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি কোনো অর্ডিন্যান্স জারি করতে পারেন না, কারণ জারি হওয়া অর্ডিন্যান্স সংসদে পাশ করাতে হয়, যেটা এখন সম্ভব নয়। দ্বিতীয়ত, ৭১-এর যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালকে যেভাবে সংশোধন করা হয়েছে সেটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কানুনের বিরোধী। তৃতীয়ত, ইউনূস সরকারের ট্র্যাক রেকর্ড, জালিয়াতির ট্র্যাক রেকর্ড। আপনাদের হয়তো মনে আছে, সেই 5 আগস্টে প্রধানমন্ত্রী হাসিনা তার পদ ত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন বলা হলো, এবং সেটা বলার পরে জানা গেল সেই হিসেবে সুপ্রিম কোর্টের কনস্টিটিউশন বেঞ্চের পরামর্শের ভিত্তিতে নতুন সরকার শপথ নিল। পরে জানা গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি, এবং তিনি দেশ ছেড়ে চলে গেছেন কিন্তু পদত্যাগ করেননি। আরো জানা গেল সুপ্রিম কোর্টের পরামর্শ, সেটা সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনাল বেঞ্চের কোনো বৈঠকই বসেনি, অর্থাৎ পরামর্শ বলে যেটাকে সুপ্রিম কোর্ট থেকে নিয়ে আসা হয়েছে সেটা আর এক জালিয়াতি। অর্থাৎ এই সরকারের তৈরি হয়েছে, ক্ষমতায় বসেছে জালিয়াতি করে। আর এই কারণেই প্রশ্ন উঠেছে, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের জারি করা বিভিন্ন অর্ডিন্যান্সে রাষ্ট্রপতি সই করেননি বা তার সই জাল করা হয়েছে কি? এই সরকারের পিছনের শক্তি মানে জামাতি শক্তি, ওই আল কায়দা শক্তি, আইএস এর শক্তি, এরা যেভাবে শেখ হাসিনা পদত্যাগ না করলেও
তার পদত্যাগের মিথ্যা খবর প্রচার করে এবং সুপ্রিম কোর্টের জাল পরামর্শ যেভাবে জোগাড় করে সরকার শপথ নিয়েছিল, সেই একই পদ্ধতিতে জালিয়াতির মাধ্যমে ট্রাইব্যুনালের সংশোধনী অর্ডিন্যান্স জারি হয়ে থাকলে খুব কি অবাক হওয়ার মতো কথা? আদৌ অবাক হওয়ার মতো কথা নয়। নিঃসন্দেহে এই সম্ভাবনাটি গুরুতর ধরনের রাষ্ট্রীয় জালিয়াতি এটা। এবং সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং যারা এই রাজনীতির এখন ক্ষমতায় আছেন তাদের কাছে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এই ব্যাপারে আজ এই মুহূর্তে কোনো প্রমাণ পাওয়া অসম্ভব, কারণ শান্তির নোবেলজয়ী ইউনূস আইন কানুনকে মেঘনা যমুনার জলে ভাসিয়ে তার রাজত্ব চালাচ্ছেন। প্রমাণ লোপাট, তবে ভবিষ্যতে এর প্রমাণ পাওয়া যাবেই, যদি না বড় প্রমাণটিকে অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে এই সরকার বিদায় নেয়ার আগে চিরকালের মতো চুপ যদি না করিয়ে দেয়, তাহলে প্রমাণ এক সময় আসতে বাধ্য। নয়াদিল্লির নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যাচ্ছে, শেখ হাসিনার পদত্যাগপত্র, সুপ্রিম কোর্টের পরামর্শ জালিয়াতি করে এই সরকারের ক্ষমতা দখলের সঙ্গে এবার অর্ডিন্যান্স জালিয়াতির বিষয়টি যোগ করে বড়সড় একটি ডসিয়ার আমেরিকার হাতে তুলে দিয়েছে ভারত সরকার। আর এর পরিণামে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ৮৬ না ৮৭ বছর বয়স, তার এই বয়সের যে প্রতিষ্ঠা তিনি অর্জন করেছেন পৃথিবীব্যাপী, সেই প্রতিষ্ঠা তাসের ঘরের মতো ভেঙে পড়তে বাধ্য। শুধু তাই নয়, বেঁচে থাকলে আগামী দিনগুলো তাকে যে ভয়ঙ্কর জালিয়াতির দায়েও অন্ধ কারাগারে কাটাতে হবে সেটাও নিশ্চিত। এই জন্যেই বাংলায় একটা প্রবাদ আছে, অতিবার বেরো না, ঝড়ে ভেঙে পড়বে। কারণ ক্রাইম ডাজ নট পে, পাপ বাপকেও ছাড়ে না। ইউনূস এবং তার সঙ্গীরা কথাটা মনে রাখবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।